সন্ধ্যা তখন 7:30 বাজে। জাঙ্কুক সবেমাত্র নিজের যমজ ভাইয়ের কবরটি জিয়ারত করে আসার পরই বাসায় এসে একটা গোসলটা সেরে নিল। এত বছর পর বিদেশ থেকে আসার পরও জাঙ্কুকের মনের ভিতরে কোনো ফুর্তি নেই। আজ বিকেলে জাঙ্কুক কোরিয়া থেকে বাংলাদেশে এসেছে। তাকে দেখে তার মা কান্নায় ঢলে পড়লেন। একই চেহারায় হওয়ার কারণে হয়তোবা মৃত ছেলের কথা বারবার মনেই করিয়ে দিচ্ছিল জাঙ্কুকের চেহারাটি। তার মায়ের পাশাপাশি তার বাবা আবেগ উদ্ভূত হয়েছিল, তবে তা সবার সামনে প্রকাশ করা হয়নি। পুরুষ মানুষ বলে কথা, নিজেদের দুঃখ এত সহজে প্রকাশ করতে পারে না তারা। নিজের বাবার মতো জাঙ্কুকও নিজের দুঃখটাকে প্রকাশ করতে পারছে না। তার ভাইয়ের প্রতি যে তার দুঃখের হাহাকার জমে আছে মনের ভিতরে, সেটা প্রকাশ করবে কিভাবে? তার ভাইকে সে 5 বছর আগে যে সামনাসামনি দেখেছে, এরপরে আর কখনোই দেখা হয়নি। এর মধ্যে তার ভাই বিয়ে করেছিল, বিয়েতেও আসা হয়নি। বিয়ের 1 মাস হতে না হতেই তার ভাইয়ের মৃত্যু ঘটে। এই শেষ মোনাজাতেও জাঙ্কুক অংশগ্রহণ করতে পারেনি। এই দুঃখ জাঙ্কুক কাকে বলবে? মনের মধ্যে অস্থিরতা বিরাজমান। এই অস্থিরতার কারণে রাতের খাবারটাও খেলো না জাঙ্কুক। নিজের রুমের ভিতরে চুপচাপে বসেছিল, স্মৃতিচারণ করছিল সব আগের ঘটনাগুলোকে। সময় তখন 12:30। জাঙ্কুক ঘুমানোর অনেক চেষ্টা করছে, তবে তার চোখে ঘুম নেই, কোনোভাবেই ঘুম আসছিল না তার। তখনই কোনো এক নারী কষ্টে আত্মচিৎকার জাঙ্কুকের কানে আসলো। গ্রামগঞ্জে এত গভীর রাতে এরকম করুণ আত্মচিৎকার অন্য মানুষের কাছে ভৌতিক শোনালেও এটা জাঙ্কুকের কাছে করুণ শোনাচ্ছে। জাঙ্কুক জানলার সামনে গিয়ে সেই শব্দগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। সে দেখতে পেল তাদের পারিবারিক কবরস্থানের উপরে, তার ভাইয়ের কবরের উপরে কোনো এক নারী হয়তো কান্না করে যাচ্ছে অজরেই। জাঙ্কুকের বুঝতে দেরি রইল না, এটা তার ভাবিই হবে। তার ভাবিকে আজ পর্যন্ত সামনাসামনি দেখতে পায়নি, তবে ছবি দেখেছে অনেকবার। তার স্বামীর কবরের উপরে অঝরে কান্না করে যাচ্ছে। তার কান্নার মধ্যে এই করুণ আহাজারি বিরাজমান, তা স্পষ্ট বোঝা যায়। কুকির মৃত্যুর এই নিয়ে 5 মাস হয়ে গেল, তবে তার কান্নায় বোঝাই যাচ্ছে তার কষ্ট এক বিন্দুও কমেনি এই 5 মাসে। জাঙ্কুক এতক্ষণ 3য় তলায় নিজের কক্ষে জানালার পাশে বসে বসে তার কর্মকাণ্ড দেখে যাচ্ছিল। জাঙ্কুকের ধারণা ছিল এতক্ষণ কান্নাকাটি করার পর পরিবারে কেউ না কেউ এসে হয়তোবা তাকে নিয়েই যাবে, কিন্তু কেউই আসলো না। জাঙ্কুকের বিষয়টা দেখে অবাক হয়, তাই অবশেষে নিজেই চলে গেল তাকে সামলানোর জন্য। তাই তখনও নিজের স্বামীর কবরস্থানের উপরে আহাজারি করে যাচ্ছিল। জান, ও জান, জান গো, আমায় নিয়ে যাও না। আমি এখানে কি করব? আমার তো কেউ নাই এখানে, আমাকে নিয়ে যাও না। তুমি না বলতা কখনোই আমাকে ছাইড়া যাবে না, তাহলে এমন বেমানি কেন করলে আমার সাথে? আমাকে কেন নিলা না? তার পিছনেই দাঁড়িয়ে এসব আহাজারি শুনতে বেশ খারাপ লাগে জাঙ্কুকের। অবশেষে নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠল, ভাবি, ভাবি। তার খাল ফিরে তাকাতে দেরি হলো, তবে সাথে সাথে জাঙ্কুককে নিজের বুকে জড়িয়ে ধরতে দেরি হলো না। আসছেন, আসছেন এতক্ষণ পর আমারে নিতে? আমারে নিয়ে যান না, আমার এখানে ভালো লাগতেছে না। আপনি এখন গেলে আমারও নিয়ে যাবেন। কথাগুলো বলতে বলতে তে জাঙ্কুকের পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল। নিজের ভাবির এমন কর্মকাণ্ডে কয়েক সেকেন্ডের জন্য জাঙ্কুক একেবারে পাথরের ন্যায় স্থির হয়ে যায়। কোনো কিছু করবে বা বলবে কোনো রেসপন্সই জাঙ্কুকের নাই। এদিকে তেই জাঙ্কুকে নিজের বুকের মধ্যে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। জাঙ্কুকের ঘাড়ের মধ্যে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে তে অঝরে বলেই যাচ্ছে, এবার কিন্তু আমাকে ছেড়ে যাবেন না। আপনি কথা দেন, এবার আর আমার ছেড়ে যাবেন না। কথাগুলো বলেই তে নিচে আলতো হাতে জাঙ্কুকের গাল দুটোকে স্পর্শ করে। এই প্রথম থেকে সামনাসামনি দেখলো জাঙ্কুক। এর আগেও ছবিতে দেখেছে, তবে ছবির চাইতে বাস্তবিতে দেখতে অনেক বেশি সুন্দর। এত কান্নারত অবস্থায় মর্নিং চেহারা নিয়েও তাকে অন্যান্য মেয়েদের চাইতে আলাদাই লাগবে। এদিকে তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে আছে। নিজের হাত দিয়ে জাঙ্কুকের গালের মধ্যে বুলিয়ে দিতে দিতে তে বলতে লাগলো, কি হলো? কথা বলেন না কেন আপনি? আপনি কি কথা বলবেন না আমার সাথে? বলেন না আমাকে নিয়ে যাবেন কিনা? জাঙ্কুক তো উত্তর দেওয়ার মতো কোনো পরিস্থিতিতেই নেই। জাঙ্কুকের অনুভূতি একেবারে শূন্য, কি করবে বুঝতে পারছে না। জাঙ্কুক হুট করে কিছু বলার আগে পেছন থেকে কেউ একজন তার চুলটা টেনে ধরলো। চরিত্রহীন মেয়া, আমার এক পোলার মাথা খা, তোর শান্তি হয় নাই? আমার এক পোলার মাথা খেতে চাস? আম্মা ওরে ছাড়েন, ও নিজের সেন্সে নাই, ওরে ছাড়ে দেন। কেন কইছে সেন্সে নাই? যাতে মাতাল তাহলে ঠিক আছে, একেবারে সব ঠিকঠাক ভাবে চলে। কথাগুলো বলেই জিন তের গায়ে হাত তোলার জন্য হাতটা উপরে উঠায়, কিন্তু সাথে সাথে জাঙ্কুক তার মায়ের হাতটা ধরে ফেলে। আম্মা পাগল হয়ে গেছো? কি করতেছ এসব? আমারে ছাইড়া দে বাপ, তুই জানোস না এই মেয়ে কত খারাপ। ওর লেগে আমার কুকি মরছে, একমাত্র ওর কারণেই আমার পোলাটা মরছে। এইসব হাজার কথা বাদ দেন আম্মা, আপনার যেমনি পোলা মরছে তেমনি ওনার স্বামী মরছে, দুঃখ কারে কম না। জিমিন ভাবি, তে ভাবিরে ভিতরে নিয়ে যান। জাঙ্কুকের কথা মতোই জিমিন তেকে নিয়ে রুমে যেতে লাগলো, কিন্তু তে কান্না একদমই বন্ধ হচ্ছিল না। জাঙ্কুকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে যাচ্ছিল। জাঙ্কুক নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করছিল। আসলে জাঙ্কুকের তখন অনেক বেশি রাগ হচ্ছিল তের প্রতি, কিন্তু তের এরকম ইমোশনাল জিনিসে জাঙ্কুক কোনো কিছু বলতে পারেনি। তবে তার মার আচরণ দেখে এখন জাঙ্কুকের পুরো রাগটা তার মার প্রতিই চলছে। সকাল হতে পরিবারের সব নারীরা যথারীতি নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুক নাস্তার জন্য নিচে নামতেই সবার আগে তার মার চিল্লাচিল্লির আওয়াজ তার কানে আসলো। ওরে বাবা, অন্যান্য সময় তো বাসা থেকে বের হও না, আজকে কোন হিসেবে আমগো সকালের নাস্তাটা খারাপ করতে আসছো শুনি? তেকে কথা শোনানোর পাশাপাশি অনেক আজে বাজে গালাগালও করলো তেকে। তবে তের অভিব্যক্তি একদম স্বাভাবিক, যেন প্রতিদিনই শুনে আসছে এসব, তাই তের কোনো কিছুতেই আসা যায় না। তে নিজের জন্য খাবার বানাতে ব্যস্ত। পরিস্থিতি সামাল দিতেই জিমিন জিনকে নিয়ে খাবার টেবিলে বসে পড়লেন। ডাইনিং টেবিলের চেয়ারে বসে বসে জাঙ্কুক সম্পূর্ণ ঘটনাটাই পর্যবেক্ষণ করলো। পরিবারের সবাই এখানে উপস্থিত, কিন্তু কেউই জিনকে কোনো কিছু বললো না। আর তেকে এত কথা শোনানোর পরও তে শান্ত ভঙ্গিতে সবকিছু শুনে গেল, উল্টো ভাবে একটা কথারও উত্তর দিল না।
খাবার টেবিলে বসে আরিয়ান জাংকুকের উদ্দেশ্যে বলতে লাগলো, বাবা এবার আর ডাক্তারি করে কি হবে, আয় বাংলাদেশেই থাক, বাংলাদেশে কত ব্যবসা আছে এগুলো কর। আব্বাজান, আপনি যে ব্যবসার নামে রাজনীতির কথা বলতেছেন সেটা আমি ভালোভাবেই বুঝতে পারি, আমার এসব একদম পছন্দ না, আমি পশু ডাক্তার হিসেবেই ঠিক আছি। জাংকুক কিন্তু ভুল বলে নেই বাবা, তাছাড়া পরিবারে কিছু ডাক্তার থাকা দরকার। এই দেখেন আমাদের পরিবারে দুজন ডক্টর হয়ে গেল, আরেকজন ডক্টর কে? কেন, আমাকে তেও তো ডক্টর, যদিও এখন কোনো কাজ করে না তবু ডক্টর তো। কথা শুনে জাংকুক মাথা ঘুরে তাকালো তের দিকে, অতঃপর তের চোখের সাথে চোখ মিলে গেল। এই নিয়ে খাবার টেবিলে 5 বারের মতো তের সাথে তার সাথে চোখাচোখি হয়ে গেল। জাংকুক যতবারই তের দিকে তাকায় দেখে তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক লজ্জায় চোখ সরিয়ে ফেলে কিন্তু তে সরায় না। জিনিসটা এখন জাংকুকের কাছে বেশ আপত্তিকর এবং বিরক্তিকর লাগছে। এই সব ঘটনা তাকে কাল রাতের ঘটনাটা মনে করিয়ে দিচ্ছে, এবং কাল রাতের ঘটনাটায় জাংকুক এমনিতেই তের উপর একটু রাগ, যদিও সেটা প্রকাশ করেনি, তবে জাংকুক এসবের প্রতি বিরক্ত। তে একলা একলা খাচ্ছ কেন? আসো আমাদের সাথে টেবিলে বসে খাও। না থাক, ওখানেই ঠিক আছে, এখানে এসে টেবিলটা নষ্ট করতো। জিন তেকে নিয়ে আরো অনেক ধরনের আজে বাজে মন্তব্য করলো খাবার টেবিলে, তবে তে কোনো কথারই রিঅ্যাকশন দিল না। আম্মা, ও প্রেগন্যান্ট, ভুলা যায় না, ওর সাথে সবসময় খারাপ ব্যবহার করবেন না। কথাটা শুনে জাংকুক পুনরায় তাকালো তের দিকে, আবারও চোখাচোখি হয়ে গেল তাদের। জাংকুক চোখটা সরিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, ভাবি প্রেগন্যান্ট যেটা বলো নাই কেন আমাকে? এটা কোনো সুখের সংবাদ নাকি যে সবাই ঢাকঢোল পিটা কমো? তোর ভাই তো বিয়ে আর 1 মাসের মধ্যে মরে গেছে, কে জানে চরিত্রহীন মহিলা কারে দিয়া পেট ফুলাইছে। জিনের কথা শোনা মাত্র শান্ততে মুহূর্তে অশান্ত রূপ ধারণ করলো, চিৎকার করে বলতে লাগলো, খবরদার আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ঠিক আছে, কিন্তু আমার বাচ্চা নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলতে আসবেন না, আর নাহলে কিন্তু একদম ভালো হবে না। এই মেয়ে, কথাবার্তা একদম সাবধান, এটা ভদ্রলোকের বাড়ি। তাহলে কোথায় এই বাড়ির লোকেদের ভদ্রতা? আমি তো দেখি না, আমার প্রতি তো কেউ ভদ্র ব্যবহার করে না। ভদ্র ব্যবহার পাইতে গেলে ভদ্র হইতে হয়। আমার অভদ্র আচরণ কোনটা ছিল শুনি? সবসময় আপনার ভয় উল্টাপাল্টা কথাবার্তা সহ্য করে নেওয়া কি আমার অভদ্রতা, নাকি আমার সন্তানকে নিয়ে উল্টাপাল্টা কথার প্রতিবাদ করাটা আমার অভদ্রতা? কোনটা? তের মুখের কথা শুনে আরিমের রাগ একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। জিমিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তেকে নিয়ে রুমের ভিতরে চলে গেল। জাংকুক পুরো ঘটনা পর্যবেক্ষণ করলো। আসলে তে আর কুকির বিয়েটা প্রেমের মাধ্যমেই হয়েছিল, লাভ ম্যারেজ, তাদের পরিবারের বিরুদ্ধে গিয়ে। তাই তো আরিম এবং জিন কেউই তাকে দেখতে পায় না। দেখছিস বাবা, দেখছিস কি চরম লেভেলের বিয়াদব, আমার সংসারটা একেবারে আগুন লাগে বই মেয়েরা। কালকে থেকে আজ পর্যন্ত পরিস্থিতি দেখা যা বুঝলাম, আগুন আসলে ভাবি না, তুমি লাগাও আম্মা। আমি জানতাম ওই তোরেও কাবু করে নেবো, যেমনি সুগার জিমিনটা কাবু করছে। তোমাদের এসব আজেরা কথাবার্তা শুনতে আর ভালো লাগতেছে না। কথাটা বলেই জাংকুক নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে গেল। জাংকুক বাড়িতে ফিরলো সন্ধ্যার দিকে। বাড়িতে ফিরতেই সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়লো জাংকুক। খাবার খেতে শুরু করলো। এখানেও তে ছিল। তের সাথে কয়েকবার আবারও চোখাচোখি হয় জাংকুকের। এবার জাংকুকের এই ব্যাপারটা বেশ বিরক্তকর লাগে। পরিস্থিতিটা জাংকুকের কাছে বেশ আপত্তিকর। এমনিতেই তের সাথে প্রথম দেখাটা ঠিকঠাক ভাবে হয়নি, যেভাবে হয়েছে কাউকে বলার মতো না। এরই মধ্যে তে এরকম ভাবে নির্লজ্জের মতো তাকিয়ে থাকা, জাংকুক যে বিরক্ত হচ্ছে তাকে তে বুঝতে পারে না। বোঝার পরেও তার ভাবি কেন তার দিকে এভাবে তাকিয়ে থাকে। এবার জাংকুক বেশ বিরক্ত হয়। জিমিনকে উচ্চস্বরে বলতে লাগে, ভাবি আমার খাবারটা আমার রুমে দিয়ে দিও। কথাটা বলে বড় বড় কদম ফেলে নিজের রুমে চলে গেল জাংকুক। তে তাকিয়ে রইল জাংকুকের চাওয়ার দিকে। এদিকে জাংকুক নিজের রুমে বসে বসে নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণে ব্যস্ত। তার জীবনের প্রথম প্রেমিকা, আইডিটা এখন ডিএক্টিভেটেড, নাম ছিল কল্পনা। একটা মানুষকে না দেখার পরও বছরের পর বছর যে তাকে ভালোবাসা যায়, এরই সাক্ষাৎ প্রমাণ জাংকুক। ক্লাস 10 থাকাকালে অনলাইনে একটা ঝগড়ার মাধ্যমে পরিচয় হয়েছিল দুজনের, তবে চেহারা দেখেনি কেউ কারো। যদিও মেয়েটির সাথে কয়েকবার ফোনে কথা হয়েছিল, তবে মেয়েটি তার পরিচয় জানায়নি, তাই জাংকুকও ইচ্ছে করে নিজের পরিচয়টাও বলেনি। এইভাবেই চলতে থাকলো 6 মাস। দুজনের মধ্যে ভালো লাগা কাজ করতে থাকে, তবে হুট করে মেয়েটা একদিন গায়েব হয়ে যায়। জাংকুক অনেক চেষ্টা করে মেয়েটির সাথে যোগাযোগ করার, তবে আর পারে না, ব্যর্থ হয় বারবার। জাংকুক আজও সেই মেয়েটির পরিচয় জানার জন্য তাকে খুঁজে বেড়াচ্ছে, তবে পাচ্ছে না। হুট করে জাংকুকের দরজায় টোকা পড়লো। আসতে পারি দেবুজি? জাংকুক সাথে সাথে মাথা ঘুরে তাকালো। দেখে দেখে একটু বিরক্ত হলো, তবে তা প্রকাশ করলো না। আপনার জন্য রাতের খাবার এনেছি, আপনি বলেছিলেন রাতে আপনার রুমে খাবারটা দিতে, তাই। হ্যাঁ, আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? জিমিন ভাবিকে বলতেন, উনি দিয়ে যেত। জিমিন ভাবি নিয়ে আসছিলেন, তবে আপনার সাথে আমার কিছু কথা ছিল, তাই আমি ভাবলাম আমি নিয়ে আসি। জাংকুক ভদ্র মানুষের মতো তার হাত থেকে খাবার ট্রেটা নিয়ে টেবিলের উপর রাখলো, অতঃপর বলতে লাগলো, আমার সাথে আপনার কি কথা বলেন? 2টি বিষয় নিয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইতে আসছেন মানে? বুঝলাম না ভাবি। ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, তাই যা বলবো সব সামনাসামনি। প্রথমত মাপ চাইছি, কারণ প্রথম রাতে আপনার সাথে যা করেছি সেটা ঠিক হয়নি। আমি নিজের খুশি ছিলাম না। আমি ভেবেছিলাম ওটা কুকি, কারণ আমার সাথে প্রায় এরকম হ্যালুসিনেশন হয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি জানি আমি আপনার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, এটা নিয়ে আপনি বেশ বিরক্ত। আসলে আপনি দেখতে আপনার ভাইয়ের মতো তো, ওনাকে তো অনেকদিন দেখি না, তাই আপনাকে দেখলে মনে হয় যে উনি আমার সামনে বসে আছেন। শেষের কথাটা বলার সময় তের চোখে পানি টলটল করতে লাগলো। জাংকুক এরকম সিচুয়েশন একদম পছন্দ করে না। মেয়ে মানুষের আচারে সবসময় জাংকুকের কাছে বিরক্তিকর লাগে। পরিস্থিতি সামাল দিতে জাংকুক বলে উঠলো, আচ্ছা আমি এখন খাই, আপনি খেয়েছেন? না, এখনো খাইনি। এসব দেখে তো আমার একদম ভালো লাগে না। ঝাল কিছু খেতে না মন চাইলে মিষ্টি জিনিস খেতে পারেন, এখানে পায়েস আছে, পায়েসটা খান। মিষ্টি জিনিস খেতে গেলে কেমন
গন্ধ লাগে, খেতে পারি না। বাহ, ভালো তো, মনে হয় আমার ভাইয়ের মেয়ে হবে তাহলে। কথাটা শুনে মাত্র কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, অতঃপর বলতে লাগে, দোয়া করেন দেবরজি যেন ছেলে হয়। এই কেমন কথা বলেন ভাবি, আপনি ছেলে মেয়ের বৈষম্য করেন? বৈষম্য করছি না দেবরজি, তবে বাস্তবতাকে অনেক ঘটাই। একটা বাফিন সমাজে বেড়ে ওঠা খুব কঠিন। আমি চাই না আমার সন্তান কোনো বাধা বিপত্তিতে থাকুক। এই কেমন কথা ভাবি, ভাই নাই তো কি হয়েছে, আমরা তো আছি। তাছাড়া সমাজ এখন অনেক শিক্ষিত, আর শিক্ষিত মানুষরা কখনোই মেয়েদেরকে বঞ্চিত বা লাঞ্ছিত করে না। চাঙ্কুকের কথা শুনে তে প্রথমে একটা বাঁকা হাসি দিল, অতঃপর চাঙ্কুককে বলতে লাগলো, আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু এই দেখুন আমি কিন্তু এই পরিবারে বঞ্চিত আর লাঞ্ছিত দুইটাই। এই শেষের কথা শুনে চাঙ্কুকের মুখ একেবারে বন্ধ হয়ে যায়। কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ তেজা বলেছে তা 100% সত্য এবং তা সে নিজে চোখেই দেখেছে। আপনাকে ছোট্ট একটা উপদেশ দিয়ে দেবছি, উন্নত চিন্তা ভাবনার জন্য শিক্ষিত হতে হয় না, মানুষের মানুষত্বটা থাকা লাগে। এখন আমি চাই আমার ক্ষমা চাওয়া শেষ, আপনাকে আর বিরক্ত করতে চাই না। কথাগুলো বলেই তে চাঙ্কুকের রুম ত্যাগ করলো। চাঙ্কুক নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল তে চলে যাওয়ার দিকে। রাত তখন 9:30 বাজে। চাঙ্কুক নিজেদের বাড়ির মেইন গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টেনে যাচ্ছে। এটা তার দিনগত অভ্যাস, প্রতিদিন একটা দুটো সিগারেট না টানলে চাঙ্কুকের ফ্রাস্ট্রেশন যায় না। ঠিক সেই সময় তেও মেইন ডোরটা খুলে বাইরে আসলো। এ কি ভাবি আপনি এত রাতে? চাঙ্কুকের সিগারেটের গন্ধে তের কাশি উঠে যায়। চাঙ্কুক ব্যাপারটা বুঝতে পারে, সাথে সাথে নিজের সিগারেটটা মাটিতে পিষে ফেললো। এক বোতল পানি নিয়ে নিজের মুখটাকে ভালোভাবে কুলি করলো, অতঃপর থেকে বলতে লাগলো, শেষ, এখন আর কোনো গন্ধ নাই। আপনার বাপ ভাইরা তো সিগারেট খায় না, আপনারও খাওয়া উচিত না। কথাটা বলেই তে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। বুঝলাম, কিন্তু যাচ্ছেন কোথায় এখন? ফার্মেসিতে যাচ্ছি, কিছু মেডিসিন লাগবে তো তাই। আপনি যাচ্ছেন কেন? বাড়িতে এতগুলো কাজের লোক, ওদেরকে দিয়ে আনতেন। দেবটি নতুন নতুন বিদেশ থেকে এসেছেন তো তাই বাড়ির নিয়ম জানেন না। এই বাড়িতে এখনো কেউ আমাকে বউ হিসেবে মেনে নেয়নি, তাই কাজের লোকেরাও আমার কাজ করবে না। কাজ করবে না মানে মাস শেষে বেতন কি বিনা কারণে দেওয়া হয় নাকি? ওদের উপর রাগ করে কোনো লাভ নেই, এই সবকিছু আমার শিক্ষিত শাশুড়ির কর্মকাণ্ড। বাদ দেন এসব, আমি এখন নিজের কাজ নিজেই করি। কি মেডিসিন লাগবে দেন, আমাকে লিস্ট দেন, আমি নিয়ে আসি। ধন্যবাদ, তবে লাগবে না দেবুচি, এখন নিজের কাজ নিজে করার অভ্যাস আছে। আপনি এখন যান। উফ ভাবি, বেশি কথা বলেন একেবারে, মেজাজটা আমার খারাপ করে না তো। দেন মেডিসিনের লিস্ট দেন। মাফ চাই দেবুচি, কিন্তু কারো মেজাজ খারাপ করতে চাই না আমি। কথাটা বলা মাত্রই তে রাস্তার দিকে হাঁটা শুরু করলো। আসবো না তো আমি, যান আপনি, একলাই যান। কেটে গেল 5টা মিনিট। তে নীরব রাস্তা দিয়ে হেঁটে চলেছে, তার পিছনে কে একজন গুটি গুটি পায়ে তাকে ফলো করে যাচ্ছে। তে একটা মুচকি হাসি দিয়ে পেছন ঘুরে তাকালো। জাঙ্কুক সাথে সাথে নিজের মুখটা ঘুরিয়ে ফেললো। তে কিছু বলল না, একটা বাঁকা হাসি দিয়ে হাঁটা শুরু করলো। জাঙ্কুক তার এক কদম পেছনে, নিঃশব্দে হেঁটে যাচ্ছে দুজন। দুজনের সাথে কোনো কথাবার্তা হচ্ছে না। একটা সময় তে নীরবতা ভেঙে বলে উঠলো, আপনার আর আপনার ভাইয়ের চেহারাটাই শুধু সেম, আত্মা একদম আলাদা। যেমন যেমন ধরেন আপনার ভাইয়ের কোনো রাগ ছিল না, কিন্তু আপনি বেশ রাগী। আপনার ভাইয়ের অভিমান ছিল না, কিন্তু আপনি অভিমানী। আপনার ভাই মনের ভিতরে কোনো কথা রাখতো না, কিন্তু আপনি মনের ভিতরে শুধু নিজের রাগটাকে রাখতে পারেন না, রাগটাকে প্রকাশ করেন, বাকি সবকিছু মনের ভিতরে লুকিয়ে রাখেন। এরকম কথা মানে কি? এমন কি লুকাইছে আপনার কাছ থেকে ভাবি? লুকানোর কথা বুঝে নিয়ে দেবর্ষি, বোঝাতে চাইছি আপনি অনেক কিছু প্রকাশ করেন না। এর মধ্যে আছে ভালোবাসা, যত্ন, এর পাশাপাশি কষ্ট, এগুলো আপনি প্রকাশ করতে পারেন না। এই কথা শুনে জাঙ্কুক কিছুক্ষণের জন্য একদম নীরব হয়ে যায়। তে যা বলছে তা পুরোটাই সত্য। জাঙ্কুক ভাবতে থাকে, আসলে তো সে তো এগুলো কখনোই প্রকাশ করতে পারে না। কি হলো দেবর্ষি, চুপ হয়ে গেলেন যে? ধরে ফেললাম নাকি আপনাকে? একদমই না, আপনার যত সব উল্টাপাল্টা কথাবার্তা। জাঙ্কুকের খাট্টারামির উত্তর শুনে তে মনে মনে হাসলো, তবে তা প্রকাশ করলো না। এভাবেই কথা বলতে বলতে অবশেষে তারা মার্কেট এরিয়াতে চলে আসলো। তে কিছু মেডিসিন কিনলো। শুধু মেডিসিনই, আর কিছু লাগবে নাকি দেখেন। কেন, আপনি কিনে দেবেন নাকি? ও মা, তো আমি উপস্থিত থাকতে আপনি বিল দেবেন নাকি? অবশ্যই, আমার বিল তো আমিই দিব। কথাটা বলা মাত্রই তে নিজের পার্সের মধ্যে হাত ঢুকাতে না ঢুকাতে জাঙ্কুক জোরে তের হাতটা চেপে ধরলো। ভাবি, আমার মেজাজটা খারাপ করবে না তো? ওরে বাবা, নিচে বড় ভাইয়ের সাথে চোখ করো। কি আর করার, পরিবারের ছোট ছেলে বলে কথা, একটু একটু বেদবি না করলে তো আর হয় না। তে আর জাঙ্কুককে কিছু বললো না। জাঙ্কুক পুরো বিলটা পরিশোধ করলো, অতঃপর একটা অটো রিক্সা ভাড়া করলো। উঠেন ভাবি। রিক্সা কেন নিছেন? আমি অটো রিক্সা যাবো না, হেঁটে হেঁটে যাবো। উফ, আল্লাহর দোহাই লাগি, আমার আর জ্বালায় না তো ভাবি। এমনি এতগুলো রাস্তা হাঁটানোর পর আমার পাটা ব্যথা করতেছে। এখন ঘাটতারামি করে আমার মাথাটা খারাপ করেন না। চুপচাপ রিক্সায় ওঠেন। উঠবেন নাকি কোলে করে ওঠাম, কোনটা? আপনার কোলে ওঠার কোনো শখ নেই, কখন উল্টাপাল্টা ভাবে আমার ফালাই দিবেন কে জানে। কি আমার দেখা কি আপনি পিচ্ছি মনে হলো? সম্পর্কে তো পিচ্ছি আপনি আমার, তো পিচ্ছি মনে করাটা স্বাভাবিক না? কথাটা বলে মাত্রই তে রিক্সাতে উঠে বসলো। জাঙ্কুক তার সাথেই বসলো। কিছুক্ষণ পর তারা একসাথে মিলে বাড়িতে ঢুকলো। ব্যাপারটা জিন দেখতে পেলো। ব্যাপারটা জিনের কাছে একদমই ভালো লাগলো না। সেখানেই শুরু হয়ে গেল তের সাথে উল্টাপাল্টা থেকে গালমন্দ করতে লাগলো সবার সামনে। তে একটা কথার উত্তর দিল না, চুপচাপ ওপরে নিজের রুমের দিকে চলে গেল। আপনার সমস্যা কি আম্মা? এই অসুস্থ মেয়েটার সাথে সবসময় লেগে থাকেন কেন আপনি? তোকে চুম্মা দিব আমি? এই অলক্ষিটাকে বিয়ে করার পরই আমার পোলাটা বুঝছে। এমন কুসংস্কার কথাবার্তা বাদ দেন, বাপে যা লাগাছিল তাই হয়েছে। জিন জাঙ্কুকের কথা উত্তর দিতে যাবে এর আগে জাঙ্কুক বলে উঠল, বাস অনেক হয়েছে, আর একটা কথাও শুনতেছি না। অন্তত আমি যতদিন আছি এই
অশান্তি চাই না। আপনারা আর ভাবির নিয়ে তো একদমই না। নিজের মার মুখ বন্ধ করে দিয়ে জাঙ্কুক তে রুমের দিকে হাঁটা দিল, থেকে ফার্মেসির ওই জিনিসপত্রগুলো দিয়ে আসতে। তখন মাত্রই নামাজের মোনাজাতটা শেষ করলো, তাকালো জাঙ্কুকের দিকে। আসতে পারি ভাবি? আপনার ফার্মেসির মেডিসিনগুলো টেবিলের উপর রেখে দেন বুঝি। জাঙ্কুক এক পলক নজর দিয়ে দেখতে লাগলো তার পুরো রুমটাকে। আপনি তো প্রেগন্যান্ট, তো নিচতলায় কেন থাকেন না? তিনতলায় উঠতে নামতে কষ্ট হয় না? আরে না না, তিনতলায় উঠতে নামতে গেলে একটু এক্সারসাইজ হয়ে যায়, এটা আমি এক্সারসাইজ করার প্রয়োজন। আমাকে কি বোকা মনে হয় ভাবি? আমি একজন ডক্টর, বোঝা যায় না যদিও পশুপাখির, কিন্তু ডক্টর তো। আপনার মতো রাগী মানুষ কেমনে ডক্টর হলো এটাই মাঝে মধ্যে ভাবি। রাগের বসে আবার কাউরে মেরে ফেললেন না। তিন মস্করের কথা শুনে জাঙ্কুকের মেজাজটা বিগড়ে গেল। সাথে সাথে থেকে উত্তর দিল, আপনার সাথে কথা বলাটাই আমার বেকার। কথাটা বলেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুকের এরকম কর্মকাণ্ডে তে এক প্রকার হেসেই দিল। পরের দিন সকালটা শুরু হলো জিনির চিল্লাচিল্লির মধ্যে দিয়ে। তাই জিনের আওয়াজ শুনে বেশ অবাক। তার শাশুড়ি তো তাকে ছাড়া অন্য কাউকে বকাবাজি করে না, অন্য কারোর সাথে চিল্লাচিল্লিও করে না, তাহলে কার সাথে এত চিল্লাচিল্লি করছে? বাবারে, মাত্র একেবারে মাসির দরদ বেশি না? আজ পর্যন্ত মালাকে তো এইসব জিনিস আনি না। ভাবি প্রেগন্যান্ট, তাই ভাবির জন্য আনছি। আপনি প্রেগন্যান্ট হলে আপনার জন্য অবশ্যই আনতাম। জাঙ্কুকের কথা শুনে জিমিনা নিজের হাসি কন্ট্রোল করতে পারলো না। তবে জিমির চোখ গরম দেখার পর সে সাথে সাথে চুপ হয়ে গেল। জাঙ্কুক নিজের মাকে তোয়াক্কা না করে সে ব্যাগসগুলো নিয়ে উপরের দিকে উঠতে লাগলো। তাই ভাবি আসতে পারি? অবশ্যই, দরজায় দাঁড়া আছো কেন? আসো, ভেতরে আসো। জাঙ্কুক আর এক্সট্রা কথা বললো না, হাতে থাকা ব্যাগগুলোকে টেবিলের উপর রেখে চলে যেতে লাগলো। কি কোথায় যাচ্ছ? আরে এসব কি? আপনার কিছু দরকারি জিনিস, আশা করি আপনার কাজে লাগবে। কথাটা বলেই জাঙ্কুক চলে গেল। বেশি কথা বলতে পারে না জাঙ্কুক এইসব ব্যাপারে, তাই বেশি কথাও বাড়ালো না। জাঙ্কুক চলে যাওয়া মাত্রই তে ব্যাগগুলোকে ওপেন করতে শুরু করে। তে দেখতে পেল ব্যাগ ভর্তি প্রেগন্যান্ট মহিলাদের জন্য খাবার। তে বেশ অবাক হয়, এটা তার ফার্স্ট প্রেগন্যান্সি, কিন্তু সে তো এসব কোনো কিছু কিনে নিয়ে নিজের জন্য, নিজের প্রতি যত্নও নিচ্ছে না। জাঙ্কুকের এমন উপহার পেয়ে তে অনেকটাই হ্যাপি হয় এবং সে খাবারগুলোকে নিজের বেডসাইডের উপরে রেখে দেয়। আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? কে আপনি? আসলে আমাকে জাঙ্কুক স্যার হায়ার করেছে আপনার জন্য। ম্যাম, সময় তো বেশি নেই, তো আপনার কি লাগবে না লাগবে সবকিছু আমাকেই বলবেন। জাঙ্কুক তার জন্য নার্স হায়ার করেছে এটা শোনার পর তে মনে মনে অনেকটাই খুশি হয়। এই সময় প্রত্যেকটা নারীরই নিজের প্রতি যত্ন নেওয়া উচিত। তে সেটা নিতে পারছিল না। তাছাড়া একা রুমে থাকতে থাকতে তেও বেশ বোরিং হয়ে পড়ছিল। যদিও জিমিন অনেক সময় আসতো তের সাথে আড্ডা দিতে, কিন্তু জিনের ভয়ে সবসময় আর আসতে পারতো না। অবশেষে তে কথা বলার একটা সঙ্গী পেল। অন্যদিকে জাঙ্কুক নিজের রুমে বসে বসে তার মার কথাই ভাবছিল। তার মা কত গালমন্দই না করলো জাঙ্কুককে তেকে এরকম জিনিসগুলো দেওয়ার জন্য। জাঙ্কুক জানে না তের প্রতি সে কেন এত বেশি যত্নশীল হয়ে যাচ্ছে। তেকে দেখলে তার খুব খারাপ লাগে, তাই হয়তো নিজের মনের অজান্তে তের প্রতি যত্নশীল হয়ে পড়েছে জাঙ্কুক। কি রে নিজের ভাবির চামচা, কয় টাকা বেতনে চামচামিতে রাখছে তোরে? যে বেতনে আপনি রাখতে পারেন নাই সেই বেতনে? হয়েছে হয়েছে, এরকম বোনটামির কথা এখন বাদ দেন। বয়স তো কম হয় নাই, বিয়ে শাদী একটা করেন। আপনি তো কি খায় দায় কোনো কাজ কাম নাই? হুট করে আমার বিয়ে নিয়ে মুসলাম কেন? তো বয়স হতে বিয়ে তো করতেই হবো। তোর বড় ভাই কুকির সাথে আয়ের বিয়েটা ঠিক করছিলাম, মেয়ে তার মেয়া, কিন্তু এই 3 বছর আয়া আমাকে সব প্ল্যানিং এ একেবারে পানি ঢেলা দিল। এখন ঠিক করছি তোর লগে বিয়েটা দিব। পারবো না কাউকে বিয়ে করতে, আমার ব্যক্তিগত পছন্দ আছে। তো পছন্দটা কেডা? পছন্দটাই দেখা, ওটার লগে বিয়ে দিই। খুঁজতেছি তো আমি নিজেও, আমি আগে পাইনি তারপর বিয়েটা করবো। আপনাকে এত ভাবা লাগবো না। ছেলের কথা নারাজ হয়ে জিন ছেলেকে গালমন্দ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। রুমের বাইরেই তে ছিল, তে সম্পূর্ণ কথাটা শুনলো। আসতে পারি দেবজি? কিছু বলবেন ভাবি? আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি, আপনার উপহারগুলো খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে। জাঙ্কুক উত্তর দিল না বেশি কিছু, যত্ন সে এত বেশি নিতে পারে না, ফর্মালিটি হয় না জাঙ্কুককে দিয়ে, তাই বেশি কিছু বললো না। আপনাকে উপহার না, এভাবেই গিফট করছি। ওই একই কথা, ধন্যবাদ আপনাকে এই অযত্নশীল মানুষটার যত্ন নেওয়ার জন্য। জাঙ্কুক থেকে উত্তরে বেশি কিছু বললো না, চুপচাপ বেরোলো। তে ধন্যবাদ জানানোর পর নিজের রুমে চলে গেল। তে ডেলিভারিটের আর মাত্র কয়েক মাস বাকি, তাই এখন হাঁটাচলা করতে প্রায় অনেকটা অসুবিধা হয়। আজ বিকেলের দিকে আরিম আর চিনমিনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের এক আত্মীয় অসুস্থ, তাদেরকে দেখতে যাবে। 10 দিনের আগে আর গ্রামে ফেরত আসবেন না। এই সুযোগে জিমিন আর সুগো একে অপরকে সময় দেওয়ার জন্য ক্যান্ডেল ডিনারের উদ্দেশ্যে রাতের বেলা বেরিয়ে গেল। তে জানালা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়েছিল। জাঙ্কুক তখন বাহিরেই ছিল। জাঙ্কুক দেখলো তে পুরোটা দৃষ্টি। তে তখন তার স্বামীকে নিয়ে স্মৃতিচারণে ব্যস্ত। যদিও 1 মাসের সংসার তার, তবুও এই 1 মাসে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটাই কাটিয়েছে তে। কুকিও তাকে নিয়ে এভাবেই ডেটে যেত। জীবিত থাকতে সে মানুষের সবসময় তার পাশেই ছিল, অথচ তের এখন এই কঠিন সময় তে একলা দাঁড়িয়ে আছে, তার পাশে কেউ নেই। হুট করে জাঙ্কুক তের দরজায় টোকা মারলো। ভাবি আসতে পারি? কি ব্যাপার দেবজি, এত রাতে হুট করে? খিদা লাগছে প্রচুর, তো ভাবলাম রেস্টুরেন্ট থেকে একটা চক্কর মেরে আসি। যাবেন নাকি আপনি আমার সাথে? রেস্টুরেন্টে যেতে তো অসুবিধা নেই, কিন্তু এত রাতে আমরা দুজন তো বাসায় কি আমরা দুজন ছাড়া আর কেউ আছে নাকি জোরে নিয়ে যাবো? চলেন গাড়ি দিয়ে যাই, গাড়ি দিয়ে আসবো। কেউ আর মানা করলো না জাঙ্কুকে। জাঙ্কুকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লো রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে তারা দুজনেই নিরিবিলি বসে আছে, কেউ কারোর সাথে কোনো কথাই বলছিল না। আগে যদি জানতাম আপনি রেস্টুরেন্টে আসার পর আমার এরকম ভাবে বোরিং বানাবেন, তাহলে আপনি আনতামই না। জাঙ্কুকের কথা শুনে তে এক প্রকার হেসে দিল, অতঃপর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আর আপনাকে বোরিং করবো না। আচ্ছা একটু কথাই বলি, আজকে শুনলাম মানে কি আপনার বিয়ে ঠিক করছেন, আপনি নাকি বিয়ে করতে রাজি না? আর কোনো টপিক পেলেন না কথা
বলার। জাঙ্কুকের কথা মুচকি হেসে দিল তে, অতঃপর আবারও বলতে লাগলো, আচ্ছা জান, পুরোটা বলতে হবে না, কিন্তু জানতে পারি কি কার জন্য এত অপেক্ষা? জাঙ্কুক সবসময়ের মতোই চাপা স্বভাবের, তাই নিজের অনুভূতিগুলোকে এবারে আর প্রকাশ করলো না, চুপচাপই বসে রইল। নিজের পায়ে কাটা না ফুটলে কেউ বোঝে না যন্ত্রণাটা কেমন লাগে। ঠিক আপনার ক্ষেত্রে এমনটাই। প্রথম প্রেম পূর্ণতা পাইছে তো আপনার, তাই আপনি বুঝতেছেন না কষ্টটা কেমন। কি বলেন দেবজি? কে বলছে আপনাকে যে আমার প্রথম প্রেম পূর্ণতা পাইছে? কি বলেন পূর্ণতা পায় না মানে? ভাই আপনার কয় নাম্বার প্রেম ছিল? কুকি আমার জীবনে দ্বিতীয় প্রেম ছিল, ওর সাথে আমার কলেজে পরিচয় হয়, কিন্তু আমার প্রথম প্রেম ছিল স্কুল লাইফে। এসএসসি পরীক্ষার টাইমে এক ছেলেকে না দেখে প্রেমে পড়েছিলাম। এর কথা শুনে জাঙ্কুকের মনের ভিতরে ভূমিকম্পের সূচনা হয়। না দেখে মানে? না দেখে বলতে একটা মানুষের পরিচয় না জেনে তাকে ভালোবাসার গল্প আর কি। অনলাইনে একটা পোস্টের মধ্যে দিয়ে ঝগড়ার সূচনা হয়, পরে ইনবক্সে কথাবার্তা হলো, প্রথমে ঝগড়া, তারপর হালকা পাতলা কথাবার্তা শুরু, এরপর ভালো লাগা কাজ করে। আমার ইচ্ছা ছিল সেই লোকটার সাথে পরিচয় হওয়ার, সামনাসামনি দেখার, তবে সেই সৌভাগ্য আমাদের হলো না। আমার মা আমার মেসেজগুলো দেখে ফেলেছিলেন, এরপর আমার থেকে মোবাইলটা কিনে নেন। আমি চেষ্টা করেছিলাম তার সাথে যোগাযোগ করার, কিন্তু কোনোভাবেই পেরে ওঠেনি। এরপর কলেজ লাইফ শুরু হয়ে গেল, আর কলেজ লাইফে আপনার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। এরপর আমিও আর চেষ্টা করি সে লোকটাকে খোঁজার, হয়তো বা সে লোকটাও আর খুঁজে নেই, কারণ যদি এরকম সিরিয়াস হতো তাহলে তো অবশ্যই নিজের পরিচয় গোপন করতো না। একই কথা তো সেই লোকটাও ভাবতে পারে, আপনি যদি সিরিয়াস হতেন তাহলে আপনি তো নিজের পরিচয় গোপন করতেন না। এই তাকালো জাঙ্কুকের চোখের দিকে। জাঙ্কুকের এরকম হুট করে রেগে যাওয়ার ব্যাপারটা তে বুঝতে পারলো না। আমার খাওয়া শেষ, আপনার যদি আর কিছু খাবার লাগে আপনি বলেন, পার্সেল নিয়ে নি, এখানে থাকতে ভালো লাগছে না, পেট ভরে গেছে দেবজি, আর কিছু খাবো না। তের মুখ থেকে দেবজি কথা শোনার পর এবার জাঙ্কুকের রাগ উঠতে শুরু করে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না, মন তো চাইছে তের গালের মধ্যে 3-4টা থাপ্পড় বসিয়ে দেখ, কিন্তু এখন তো সেটা সম্ভব না, সম্পর্কে তো তার ভাবি হইতে। অতিরিক্ত রাগের কারণে জাঙ্কুক ওভার স্পিডে গাড়ি চালাতে শুরু করে। তে বুঝতে পারে না জাঙ্কুকের এরকম আচরণের কারণ কি। জাঙ্কুক বাসে গিয়ে তের সাথে একটা কথাও বলে না, সাথে সাথে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে সবার আগে সেই জমিয়ে রাখা এত বছরের স্ক্রিনশটগুলোকে ডিলিট করতে লাগে জাঙ্কুক। ডিলিট করার সময় তার হাত কাঁপছিল, তার ভালোবাসার মানুষের কথা সেগুলোকে জমিয়ে রেখেছে এত বছর ধরে, তবে আজকে সব শেষ করে দিল জাঙ্কুক। জাঙ্কুক নিজের বুকের ভিতরে ভার ভার অনুভব করতে শুরু করে। এত বছর যাকে মনে মনে খুঁজে এসেছে, অবশেষে তাকে খুঁজে পেল, তবে এমন ভাবেই পেল যে তাদের সম্পর্ক আগানোর কোনো সম্ভাবনা নেই। এদিকে তেও এত বছর পর নিজের প্রথম প্রেমের কথা ভাবতে শুরু করে। আসলেই তো সে মানুষটাকে তো সে খোঁজার চেষ্টাই করেনি, যদি খোঁজার চেষ্টা করতো তাহলে হয়তো বা পেত, তবে সে মানুষটাকে আর থেকে খোঁজার চেষ্টা করেছে, হয়তো বা না। পরের দিন থেকে জাঙ্কুক তের সাথে আর কোনো কথা বলে না, সবসময় থেকে এড়িয়ে চলার চেষ্টা করে। তের দিকে ঠিকঠাকভাবে তাকায় না, সম্পূর্ণ জিনিসটা নোটিস করছে, কিন্তু জাঙ্কুকে এরকম অবহেলার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না তে। জাঙ্কুক আশ্চর্য, 1 মাসও হয়নি, এর মধ্যে আবার চলে যাবি? তো আর কি করবো, এখানে আমার থাকার কোনো কারণ নেই। কি বলেন দেবজি, এত বছর পর আসছেন, এত তাড়াতাড়ি চলে যাবেন? আর কিছুদিন থেকে চান না? এই কণ্ঠ শোনা মাত্র জাঙ্কুকের রাগ সর্বোচ্চ পর্যায়ে চলে গেল। থেকে সবার সামনে ঝাড়ি মেরে বলতে লাগলো, আপনার এই নোংরা মুখে আমাকে দেবজি বলবেন না, আমি আপনাকে ভাবি হিসাবে মানি না। হঠাৎ জাঙ্কুকে এরকম আচরণে তের চোখে পানি ছলছল করতে লাগে। এ কেমন আচরণ জাঙ্কুক? তের সাথে ভাবে কথা বলতেছিস কেন? কারণ এই মহিলা ইচ্ছেতে ভালো আচরণ ডিজার্ভ করে না ভাইয়া। তে জাঙ্কুকে কিছু বলো না, চুপচাপ তা জাঙ্কুকের দিকে তাকিয়ে তার কথাগুলো গিলে যাচ্ছিল। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে তের। জাঙ্কুক সেদিকে তাকায়, তবে তোয়াক্কা না করে সেখান থেকে চলে যায়। তে চোখে ছলছল পানি নিয়ে রুমের ভিতরে গেল। রুমের ভিতরে যেতে তে হুট করে অজ্ঞান হয়ে পড়লো। সাথে সাথে তে সেবায় নিয়োজিত নার্সটা চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। চিৎকার শোনা মাত্র জাঙ্কুক, সুগা আর জিমিন চিন্তিত ভাবে তে রুমে ছুটে আসলো। জাঙ্কুক আলতো ভাবে তের গালগুলোকে হাত দিয়ে নাড়তে নাড়তে বলতে লাগলো, তে ঠিক আছে না আপনি? তে কি হয়েছে ওনার? হুট করে অজ্ঞান হলেন কেন? জানি না স্যার, হুট করে রুমে এসে অজ্ঞান হয়ে গেলেন। জাঙ্কুক আর দেরি করে না, তাড়াহুড়া করে তেকে কোলে করে নিয়ে গাড়িতে বসালো, অতঃপর গাড়িটা স্টার্ট দিয়ে দিল। সুগার জিমিন তাকিয়ে রইল জাঙ্কুকের চিন্তিত মুখের দিকে। তেমন কিছু হয়নি ওনার, অতিরিক্ত স্ট্রেসের কারণে অজ্ঞান হয়ে গিয়েছেন। আপনি তো ওনার স্বামী না, ওনার ভালোভাবে যত্ন নেবেন। স্বামী না, দেবর আমি। দেন প্রেসক্রিপশন দেন। তাই জ্ঞান ফিরতে নিজেকে তার রুমে আবিষ্কার করলো। মাথাটা বেশ ছিমছিম করছিল তের। সাথে সাথে জাঙ্কুকের সকালে করা খারাপ ব্যবহারের কথা মনে পড়ে গেল তের। মনটা খারাপ হয়ে গেল তৎক্ষণাৎ। তে আস্তে আস্তে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দেখলো জাঙ্কুক তাদের বাগানের গাছের সামনে বসে বসে সিগারেট খাচ্ছে। তৎক্ষণাৎ চোখে হয়ে গেল দুজনে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। তে নিজের নজর সরিয়ে ফেলল, কিন্তু জাঙ্কুক সরালো না, তাকিয়ে রইল তের দিকে। তে কিছু একটা ভেবে জাঙ্কুকের সাথে কথা বলার উদ্দেশ্যে নিচে নামতে লাগলো। জাঙ্কুককে কিছু প্রশ্ন করার আছে তার। তে ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে, জাঙ্কুক বুঝতে পারলো, তবে সিগারেটটা আর হাত থেকে ফেলো না। তে পেছন থেকেই দাঁড়িয়ে জিজ্ঞেস করতে লাগলো, আমার উপর কি নিয়ে রাগ আপনি? আমি কি কোনোভাবে আপনাকে কোনো কিছু নিয়ে কষ্ট দিছি? তাহলে কেন এত নীরবতা? আপনি শুধু আমাকে কষ্ট দেন না, আমাকে পুরো ধ্বংস করে দিয়েছেন। আর সেটা কিভাবে করেছি তা কি জানতে পারি? জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তাকালো তের দিকে, অতঃপর নিজের হাতে থাকা সিগারেটটি পায়ে পিষিয়ে দিল। আস্তে আস্তে তের কাছে গিয়ে বলতে লাগলো, আজকে একটা গল্প শোনাই, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। তাকালো জাঙ্কুকের রহস্য ঘুরে চোখের দিকে। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকে আপনাকে এক অপূর্ণ ভালোবাসার গল্প বলবো। আমার প্রথম ভালোবাসার গল্প। মেয়েটার সাথে আমার অনলাইনে পরিচয় হয় একটা ঝগড়ার মাধ্যমে। তারপর কথাবার্তা, এরপর ভালো লাগা, এরপর মেয়েটা হুট করে গায়েব।
জাঙ্কুকে এইটুকু কথা শুনেই তার হৃদস্পন্দন একদম বেড়ে গেল। তাই পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের চোখের দিকে। হাসির কথা কি জানেন, মেয়েটা আর আমাকে খোঁজার চেষ্টা করেনি, কিন্তু আমি বছরের পর খুঁজে গেছি ওরে। বছরের পর বছর ওকে না দেখার পরও ওকে ভালোবাসি। আমার বিশ্বাস ছিল এক না একদিন ওকে ঠিকই খুঁজে পাবো, এর জন্য তো বিয়েটাও করে নেই। তবে ভাগ্যের কি পরিহাস দেখুন, পেয়েছি তো ঠিকই, কিন্তু নিজের ভাবি রূপে। তাই জাঙ্কুকের কথার কোনো উত্তর দিতে পারলো না, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। এখন আপনি বলেন তো আমার কি করা উচিত? আমার মনে তো ওনাকে নিয়ে ভালোবাসা জন্মে আছে, ওগুলাকে ফেলে কিভাবে? ফেলতে তো পারতেছে না, একইভাবে ওনাকে আপন করে নিজের কাছেও রাখতে পারতেছে না। এখন কি করি আমি? জাঙ্কুকের কথা শুনে তার চোখের পানি বেগ বৃদ্ধি পেল, কান্না করতে শুরু করলো জোরে জোরে। আমাকে মাফ করেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন আপনি। জাঙ্কুক রাগি চোখে তের দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, যেদিন আপনাকে ভুলতে পারবো ঠিক সেই দিন মাফ করবো আপনাকে, এর আগে না। কথাগুলো বলে সেই জায়গা ত্যাগ করলো জাঙ্কুক। তাই কান্না করতে করতে নিচে রুমে চলে গেল। আজকে নামাজে তার কান্নার বেগ থামলো না, কান্না করেই যাচ্ছিল। কেন তার ভাগ্যে এরকমটা লেখা ছিল। এদিকে জাঙ্কুক নিজের রুমে গিয়ে প্রথমে একটা শাওয়ার সেরে নিল নিজের মনে অস্থিরতা কমানোর জন্য। এত বছর যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গিয়েছে তাকে অবশেষে কাছে পেল, কিন্তু এরকম ভাবে কাছে পেল যে পূর্ণতা প্রায় অসম্ভব। জাঙ্কুক নিজেও আছে এক দোটানার মধ্যে। এত বছর যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে তাকে না তো এক পলকে ভুলতে পারছে, আর না তো তাকে নিজের করে আপন করে নিতে পারছে। অজস্র চোখের পানি ফেলার মধ্যে দিয়ে এই রাতটা কাটলো তাদের। এদিকে তার টেলিফ্রিটের প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছে। হাতে একটা রিপোর্ট পাওয়া মাত্রই তার মুখ একেবারে আন্ধার হয়ে গেল। এখন চলাফেরা করতে অনেকটাই কষ্ট হয়, তাই নিজের নার্সকে দিয়ে জাঙ্কুককে ডেকে পাঠালো নিজের রুমে। জিয়ন্তে, দেখেছেন আপনি আমাকে? আপনার একটা সাহায্য লাগবে, করবেন আমায়? জাঙ্কুক অবাক হয়ে তাকায় তের দিকে। তে তৎক্ষণাৎ একটা রিপোর্ট জাঙ্কুকের হাতে ধরিয়ে দিল। আমি জেন্ডার জানার জন্য একটা রিপোর্ট বের করেছিলাম, জেন্ডার জানতে পেরেছি, আমার মেয়ে হবে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকার পর থেকে বলল, অভিনন্দন আপনাকে। তো এখন যে কাজের জন্য ডেকেছি সেটা বলি। আমার এক কুকি অ্যাকাউন্টে 80 থেকে 90 লক্ষ টাকার মতো সঞ্চয় আছে। আমি চাই আপনি টাকা দিয়ে আমাদেরকে রাজধানীতে একটা ছোটখাটো ফ্ল্যাট কিনে দেন আমার মেয়ের নামে। কাজটা আমি একাই করতাম, কিন্তু আমি এখন অসুস্থ, চলাফেরা তেমন করতে পাই না। তাছাড়া আমার চেনা জানাও কেউ নেই, এই কাজটা আমার পক্ষে করা সম্ভব না। তাই আপনার সাহায্য লাগবে। ফ্ল্যাট কিনবেন মানে? তার মানে কি এই বাড়িতে আর থাকবেন না? এই পরিবারে আমি মর্যাদাহীন একজন ব্যক্তি। আমি চাই না আমার সন্তান নিজের মায়ের অপমান দেখে দেখে বড় হোক। তবে এখন আমি নিরুপায়, কেননা ঢাকা শহরের মতো জায়গায় শুধুমাত্র একটা বাচ্চাকে নিয়ে থাকা আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে। তাই 3-4 বছর এখানেই থাকবো। এরপর বাচ্চাটা যখন একটু বড় হয়ে যাবে তখন ওকে নিয়ে আমাদের ফ্ল্যাটে শিফট হয়ে যাবো। যেহেতু আমি ডক্টর, কোনো না কোনো কাজ তো করতেই পারবো। মেয়েটা একটু বড় হোক। জাঙ্কুক বেশ কিছুক্ষণ নীরবে তার পেটের দিকে তাকিয়ে রইল। অতঃপর হুট করে থেকে একটা অবাক করা কথা বলে বসলো, বিয়ে করবেন আমাকে? জাঙ্কুকের কথা শুনে কে যেন আকাশ থেকে বলল, কি? আকাশ থেকে পড়ে তো কিছু নাই, সোজা সাপটা কোশ্চেন করছি, বিয়ে করবেন আমায়? মাথা ঠিক আছে আপনার? কি বলতেছেন এসব? আমি আপনার ভাবি হই। সো হোয়াট? আগে আমার প্রেমিকা হইছেন, পরে আমার ভাবি হইছেন, তাতে আমার কিছু আসে যায় না। আপনার কিছু না আসতে গেলে কি সমাজ কি বলবে একবারও ভাবছেন? যে সমাজে থাকবো না সেই সমাজের কথা ভেবে তো আমার লাভ নেই। থাকবো না এই সমাজে, আপনাকে নিয়ে চলে যাবো কোরিয়া। জাঙ্কুকের প্রোটেক্টিভ কথাবার্তা শুনে তার চোখে পানি চলচল করতে থাকে। আপনি কি কোনোভাবে আমার সুযোগে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন? আমি বলে রাখি, আমি আর আমার বাচ্চা কেউই কারো দয়ে বাঁচবে না। জাঙ্কুক দুঃসাহস দেখিয়ে তার হাতটা নিজের হাতের মধ্যে রেখে তাকে বলতে লাগলো, দয়া করে না, ভালোবাসি তাই বিয়ে করবো আপনাকে। আপনার সন্তান আমার সন্তান হিসেবেই পরিচিত পাবে সমাজে। আপনাদের দুজনকে দায়িত্ব নিয়ে রাখবো, নিজের দায়িত্বে রাখবো আপনাদের। এই বাচ্চাকে কখনোই আলাদা চোখে দেখবো না, কথা দিচ্ছি। এখন বলেন বিয়ে করবেন কিনা? জাঙ্কুকের দায়িত্বশীল এসব কথাবার্তা শুনে তার চোখে পানি ছলছল করতে লাগলো। এত চিন্তা ভাবনা কিসের? বলেন বিয়ে করবেন কিনা? যদি রাজি থাকেন এখন এই মুহূর্তে আপনাকে বিয়ে করবো। বিয়ে যদি করতে চাই তাহলে বাড়ির মানুষ, ধর বাড়ির মানুষ কি বলবে না বলবে তাতে আমার কিছু আসে যায় না। আমি নিজের জীবনের মালিক, আমি আমার জীবনে কি করবো না করবো সেটা আমার সিদ্ধান্ত। জাঙ্কুক পুনরায় তার হাত দুটোকে ধরে বলতে লাগলো, বলেন বিয়ে করবেন? এখনই বিয়ে করবো আপনাকে, চলেন। এই জাঙ্কুকের কথাগুলো উত্তর দেওয়ার আগে পেছন থেকে চেন বলে উঠলো, ও আল্লাহ গো, এই মাইয়া আমার পোলাডারে ফাঁসাইছে রে। আমি ঢাকায় গেছি, আমার পোলাডারে চুরি করে লাইলো। পরিবারের প্রত্যেকের গোল মিটিংয়ে বসতে আর দেরি হলো না। এক এক ধরনের নোংরা নোংরা মন্তব্য করে যাচ্ছে তেকে নিয়ে। তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে যাচ্ছে, আর জাঙ্কুকের চোখ দিয়ে রাগ বয়ে চলেছে, আগুনের রাগ। অলরেডি নিজের বাপের হাতে 4-5টা থাপ্পড় খেয়ে ফেলেছে জাঙ্কুক। তবে জাঙ্কুকের তর্ক একদমই কমছে না। আমার জীবন, আমি কাকে বিয়ে করবো সেটা আমার সিদ্ধান্ত বাবা, আপনারা ইন্টারফেয়ার করার কে? তাই বলে পৃথিবীতে আর মানুষ খুঁজে পাইনি না, কোনো মেয়ে খুঁজে পাইনি না, সপ্তাহে নিজের মরা ভাইয়ের বউরে। কেন? সমস্যাটা কোন জায়গায় শুনি? আমরা ছোট থাকতে যখন আমার মা সুস্থ হয়ে গেছিল তখন তো পরিবারের সবাই মিলে আমার খালার সাথে আপনি বিয়ে ঠিক করছিল, কিন্তু আমার মা সুস্থ হওয়ার কারণে বিয়েটা আর হয়নি। তাহলে এখন যদি আমি আমার মৃত ভাইয়ের বউকে বিয়ে করতে চাই, এখানে সমস্যাটা কোথায়? ওরে বাবা, কত বড় কথা নিজের বাপের। আরে তোর বাপে তো অত করে পাড়া নাকি আমার বোনের বিয়ে করতে চাইছিল। ভালো মানুষ সাথে ঢং করতে পারি না, এর জন্য পালার এক্সকিউজ দেবো না। আমি তাকে ভালোবাসি, এর জন্য ওকে বিয়ে করবো। জাঙ্কুকের প্রোটেক্টিভ
কথা শুনে তে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। এরে আমার পোলাটারে জাদু করছে, আমি 10 দিন ছিলাম না, এই 10 দিনে আমার পোলাটারে কাবু করে লাইছে, এক পোলারে তো মারছে এই নোংরা মহিলা হলো আমার এই পোলাটারেও খাইবো। বাস আম্মা, ওকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবে না, বলে যায় না ওকে বিয়ে করবো আমি। নিজের বিধবা ভাই বউরে বিয়ে করার মাধ্যমে আমাদের নাক মুখ তো কাট পাই, তবে জেনে রাখো ওরে বিয়ে করতে গেলে আমাদের সবার সাথে সম্পর্ক নষ্ট করে তারপর বিয়ে করতে হবে। আমাদের সম্পর্কটা ভালোই কই আছে আব্বাজান, বিয়ে তো আমি করবই, এই কথা জানাই রাখি। সম্পর্ক রাখা বা না রাখা সেটা আপনাদের ব্যাপার। ভালো, তবে এক কাপড়ে নোংরা মহিলার সাথে হাত ধরে বেরিয়ে যা, আর কখনোই আমাদের সামনে আসবি না। আরামের কথা শুনে আমার ত্রয়ী জাঙ্কুক সবার সামনে তার হাতটাকে ধরল। ঠিক আছে, যেমনটা আপনাদের ইচ্ছা, ওনার হাত ধরেই চলে যাচ্ছি, আর আসবো না এখানে। কান্না করতে করতে জাঙ্কুকের হাত ধরেই তাতে বাড়িটা থেকে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার আগে তে শেষবারের মতো কুকের কবরটি জিয়ারত করলো। জাঙ্কুক এক কাপড়ে তেকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। সবার আগে কাজী অফিসে গিয়ে তের সাথে বিয়েটা সম্পন্ন করে। অতঃপর 1 মাস থাকে বাংলাদেশে। 1 মাসের মধ্যে তের ভিসা ঠিক করার পর তেকে নিয়ে ডিরেক্ট চলে যায় কোরিয়াতে। কেটে গেল 2.5 বছর। তের সবেমাত্র ঘুমটা ভাঙলো। জাঙ্কুক এখনো ঘুমিয়ে আছে তার মেয়েকে জড়িয়ে ধরে। মেয়েটির তার মামার চাইতে পাপার প্রতি টান বেশি, তাই তো জাঙ্কুকের সাথে সবসময় লেপ্টে থাকে। ফোলা পেট নিয়ে চলাফেরা করতে তের এখন অনেক অসুবিধা হয়। ঘুম থেকে উঠে আস্তে আস্তে ধীর পায়ে ওয়াশরুমের দিকে যেতে লাগে তে। আয়নার দিকে তাকিয়ে দেখে তার স্বামীর দেওয়া লাল দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। তে মলম ডলে সেগুলোকে কভার করার চেষ্টা করছিল। হঠাৎ করেই তের পেটে ব্যথা শুরু হয়। ডেলিভারি টাইম চলে এসেছে। জোরে চিৎকার দিতে লাগে তে। তের চিৎকারে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। সাথে সাথে উঠে গিয়ে তেকে আর তেকুকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে জাঙ্কুক। হসপিটালে যেতে মেয়েকে নিয়ে করিডোরে হাঁটাহাঁটি শুরু করলো জাঙ্কুক। মনের ভিতরে দুশ্চিন্তা কাজ করছে। একটু পরে ডক্টর এসে তাকে বলল, অভিনন্দন আপনাকে, ছেলে হয়েছে আপনার। আমার বউ ঠিক আছে ডক্টর? মা ছেলে দুজনেই ঠিক আছে, একটু পরে আপনি দেখা করতে পারবেন। জাঙ্কুক রুমে প্রবেশ করতে সবার আগে তের কপালে একটা চুমু খেলো, অতঃপর নিজের বাচ্চার কপালেও। তের পুরোপুরি সেন্স ফেরত আসে রাত 3টার দিকে। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় জাঙ্কুক তার 2টি সন্তানকে নিয়ে তার পাশেই শুয়ে আছে। দৃশ্যটি দেখে অতি আনন্দিতের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তে নিজের হাতটা আলতোভাবে জাঙ্কুকের কপালে নিয়ে জাঙ্কুকের মাথা বুলিয়ে দিতে লাগলো। অতঃপর আলতোভাবে চুমু খেলো জাঙ্কুকের কপালে। জাঙ্কুকের দিকে তাকিয়ে কথাগুলো বলতে লাগলো তে, আপনাকে ধন্যবাদ আমার এই জীবনে আসার জন্য, আমার এই অপূর্ণ জীবনকে পূর্ণতা দেওয়ার জন্য, আমার ভাঙা ঘরকে পুনরায় গঠন করার জন্য, আমার এই নিষ্প্রাণ দেহে পুনরায় প্রাণ দেওয়ার জন্য। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। সাথে সাথে জাঙ্কুক নিজের চোখ দুটিকে খুলে তে ঠোঁটের মধ্যে চুমু বসিয়ে দিল। আমিও কৃতজ্ঞ আপনার প্রতি আমার ভাবি জান। সো গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আশা করি আজকের ওয়ান শটটা তোমাদের কাছে ভালো লাগবে। আজকের এই ওয়ান শটকে তোমরা 10 এর মধ্যে কত দিবা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর কেমন টাইপের ওয়ান শট চাও সেটার টাইটেল সাজেস্ট করে দিও। আর একটা কথা হচ্ছে যে আমি রিসেন্টলি 2টা এফএফই চালাইতাছি, আর 2টার মধ্যে একটারও রেগুলার হতে পারতেছি না। কিন্তু এখন আমি ভাবতেছি যে মাই ফ্লাইটি হাজবেন্ডের নেক্সট পার্টটা দিব নাকি হচ্ছে জিওন টুইনসেটটা দিব, সেটা নিয়ে কনফিউজ। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে তোমরা কোন সিরিজটা চাইতেছো, ওইটারই এপিসোড বানাবো। আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের ফোঁটা হেফাজতে রাখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। মাইয়া জয়রাজ।